আওয়ামী লীগকে আমরা এতটা ভয় কেন পাচ্ছি যে ওরা রাজনীতিতে আসলেই আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এরকম আমাদের মনে হচ্ছে কিনা? আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে পুলিশ, সেনা, বিজিবি মাঠে আলাদা করে নেমেছে। জামায়াতও কি আসলে বিকল্প পুলিশিং করতে চায় কিনা? আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা দেশের জন্য ইতিবাচক হবে না। আওয়ামী লীগ বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বৃহৎ দল, এবং সেটিকে আপনি যে ভাষায় যেভাবে বলেন না কেন, এইটা লীগ ঠেকানোর আন্দোলন না বলে এটাকে আমরা একটা ওই স্থানীয় একটা সমস্যা, এটা ওখানে হয়েছে, হয়তো অসহিষ্ণুতার কারণে হয়েছে, এইভাবে অ্যাড্রেস করতে চাই। না, আচ্ছা, প্রশ্নটা যদি আমি এমন ভাবে করি যে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটা ঠেকাতে অনেক রাজনৈতিক দলের পাশাপাশি কি জামায়াত ইসলামীও ছিল? মানে জামায়াত ইসলামী কি আওয়ামী লীগকে ঠেকাতে আজকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে ছিল কিনা? এটা কি কোনো না না, দেখেন, এটা এখন প্রশাসনের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, প্রশাসন এটাকে মেনটেন করবে। এবং আমি দলের পক্ষ থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন আমিও পাই নাই, দিতেও দেখিনি। এরকম কোনো ইনস্ট্রাকশন থাকার প্রশ্নই ওঠে না। এটা দলীয় কোনো এজেন্ডা না, এটা প্রশাসনের কাজ। আজকে ৩২ নম্বর এলাকায় কি জামায়াত ইসলামীর দলীয় কোনো প্রোগ্রাম ছিল না বা বিক্ষোভ, ওরকম কোনো কিছু ছিল না? না, আমার জানা মতে না, এরকম কোনো কিছু ছিল না। আমরা মানে একটা আমরা নামই বলি, bdnews24.com এরকম দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ শেষে সেখানে, আপনিও যেটার কথা বললেন যে ব্রিফিংটার কথা, সেই ব্রিফিংটা একটা বিক্ষোভ শেষেই হচ্ছিল বলে মনে হয়েছে যে জামায়াতে ইসলামীর আয়োজনে। মানে এটা আপনার, মানে এ ব্যাপারে আপনার কিছু জানা নাই? না না, আমি আসলে সরাসরি পার্লামেন্ট থেকে বের হয়ে এখানে এসেছি, এই ব্যাপারে আমি কিছু জানি না। আর বিক্ষোভ এটা 23 জুন উপলক্ষে ছিল কিনা এটা আমার আসলে জানা নাই। আপনাদের দলীয় এরকম কোনো অবস্থান বা দলীয় এরকম কোনো নির্দেশনা ছিল না, আপনি এটা বলছেন? জি জি। আচ্ছা, খুবই যৌক্তিক প্রশ্ন যে আপনি আসলে জনগণের উপর ছেড়ে না দিয়ে এটাকে আইন করে নিষিদ্ধ করতে হবে কেন? এবং সেইটা জামায়াতে ইসলামীর সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম, তাদেরকে এরকম বিভিন্ন নিষিদ্ধের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হয়েছে। আপনি আপনার দলের পক্ষ থেকে এরকম দল নিষিদ্ধ করার ব্যাপারটা সমর্থন করেন কিনা, যেই প্রশ্ন আসলে ডক্টর স্নিগ্ধা তুলেছেন? ওকে, আমার এখানে একটা জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা নিষিদ্ধ ঘোষিত তো একটা দল না, এটা তো রিসেন্টলি, এর আগেও আমরা বেশ কিছু আমরা যদি বলি চরমপন্থী দলকে নিষিদ্ধ হতে দেখেছি। তাদের বেলায়ও কি স্নিগ্ধা আপা এই মানসিকতা পোষণ করেন কিনা যে তাদেরকে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসতে দেখতে চাই এবং তাদেরকে দেখতে চাই যে তাদের জনসমর্থন কত? যারা ধরেন 63 জেলায় একসাথে বোমা হামলা ঘটিয়েছে, যারা বিভিন্ন সময় নাশকতার চেষ্টা করেছে বা করেছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা প্রশ্ন আমি শুধু জানতে চাইতে পারি কি, আপনি কি যখন আপনি বিবেচনা করবেন তখন আপনি কোনো ওয়েটেজ দিবেন কিনা? মানে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশে সমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগের যে গুরুত্ব, সেই একই গুরুত্ব আপনি 63 জেলায় যারা বোমা হামলা করেছে বা আপনি যাদের সর্বহারার কথা আপনি বলেছেন, তার ওয়েটেজের দিক দিয়ে কি আপনি একই রকম জায়গা বা একই রকম সমর্থন আপনি, নাকি আপনি মনে করছেন? ওয়েটেজের ব্যাপারটা হচ্ছে ওয়েটেজ আননোন। আচ্ছা, ওয়েটেজ আমরা জানি না, তাই না? 17 বছরের ফ্যাসিজমের পরে আসলে বাংলাদেশে আওয়ামী লীগেরও ভোটের ওয়েটেজ কতটা আমি আপনি কেউ জানি না। ওকে, উই হ্যাভ নেভার টেস্টেড। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যেই বয়ানগুলো আছে সেগুলো একাডেমিক্যালি ওকে, কিন্তু আওয়ামী লীগ কি ফিরে আসতে চাচ্ছে রাজনীতির মাধ্যমে? আওয়ামী লীগের কারোর মধ্যে কি আমরা যে তাদেরকে যে নিষিদ্ধ করা হলো সেটার ব্যাপারে আপিল করা বা সেটার ব্যাপারে একটা পাল্টা জবাব চাওয়া হাইকোর্টের কাছে, কিংবা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোনো ইচ্ছা আমি এ পর্যন্ত কারোর মধ্যে দেখি নাই, না তাদের পালিয়ে যাওয়া নেত্রীর মুখে, না তাদের এই দেশে যারা আছে সেই জনসংখ্যার মুখে। আমি এইখানেও একটা ছোট প্রশ্ন একটু করে রাখতে চাই, আপনি মানে আমাকে সেটার ক্ষেত্রে হলো যে আমরাও এই দাবি করতেছি যে আপনার বিরুদ্ধে নিষিদ্ধ করেছে, আপনারা এটা কেন আইন আদালত এটা ফেস করতেছেন না? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আইন আদালত ফেস করার মতো একটা ন্যায্য আইনি কাঠামো আমাদের দেশে আছে কিনা? আমরা কিন্তু দেখতেছি যে এই দেশে যারা আওয়ামী লীগের, এমনকি আওয়ামী লীগ করে না, সাংবাদিক বা অন্য কিছু করে, তাদেরকেও যে যে মামলা দিয়ে আটকে রাখা হয়েছে বা তাদের বিরুদ্ধে যে যে মামলার হুমকি দেওয়া হয়েছে, তাদের পক্ষে আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা যে এসে এগুলি আইনিভাবে ন্যায্যতার ভিত্তিতে মোকাবেলা করা? তাদেরকে এটা টেস্ট করতে হবে। আর দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন এটার জবাব কিন্তু আবার আমি দিব না, এটার জবাব হচ্ছে যারা এটা ইমপ্লিমেন্ট করছে তারা দিবে। আমি আমার জায়গা থেকে আমার পলিটিক্যাল ভিউ, আপনি ল মেকার জায়গা থেকে আপনি যদি বলেন, আপনি তো ল বানান,
হ্যাঁ, কিন্তু ইমপ্লিমেন্টেশনে তো এখন আমার দল নাই, সুতরাং আমি আমার পার্টির ফিলসফি নিয়ে এখানে আপনাকে বলবো না। আমি আপনাকে বলছি নিয়ম কোনটা চিন্তা করছি, যেটা সেটা হচ্ছে যে দেখেন, এটাও আপনার প্রশ্নটাও তারা পারবে কিনা এটাও তো তাদেরকে টেস্ট করে দেখতে হবে, তাই না? মানে মরিয়া প্রমাণ কিন্তু করতে হবে সেটা যে মরে ছাড়া কিনা। মরতে হবে কেন? এখন আমাদের সামনে তো উদাহরণ আছে, অন্তত না না, আপনি একটা দুইটা উদাহরণ দেখেন, কিন্তু তার সাথে সাথে তার পাশাপাশি দেখেন দেশে থেকেই ঢাকার প্রাণকেন্দ্রে বসে থেকেই আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করা, তাদের ব্যাপারে কথা বলা, এটা তো হচ্ছে, তাই না? আমি বলবো যে এটাকে আইনিভাবে, এক হচ্ছে আইনিভাবে মোকাবেলা করা, দুই হচ্ছে রাজপথে আসার, নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরত আসার কোনো ইচ্ছাকে আপনি এ পর্যন্ত দেখেছেন কিনা? খুবই ভ্যালিড প্রশ্ন। আমি ডক্টর স্নিগ্ধা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি আসলে কোনো মানে এটা তো ঠিক যে আমি যদি নিষিদ্ধ জিনিসটা পছন্দ না করি এবং আমি তো এটাকে টেস্ট করব, আমি টেস্টটা কেন করতেছি না, আওয়ামী লীগের জায়গা থেকে প্রশ্ন করেছেন। এবং তিনি এর আগে যে প্রশ্নটি করেছেন এটা সকল দলের ক্ষেত্রে এটা সত্য হবে কিনা, এর আগে যেসব দল নিষিদ্ধ হয়েছে, দুটি ব্যাপারেই যদি আপনি একটু বলেন। জি, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন বলছেন এর আগে সকল দল নিষিদ্ধ হয়েছে কিনা বা আগে, আমি খুব স্ট্রংলি একটা কথা বলি, আমি এটা একটু জানতেও চাই যে যারা 63 জেলায় করেছেন তারা কি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন প্রাপ্ত কোনো রাজনৈতিক দল? প্রথম প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, ওকে, আচ্ছা ডক্টর করিম, আপনি এইটা বলবেন কিনা যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমার যেটা মনে হয়েছে যে স্ট্যান্ড পয়েন্ট যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করা উচিত না, সেটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নাকি সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই আপনার এটা সমানভাবে? সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত না? নো, আমি এটা একদমই মনে করি না যে কোনো প্রকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ, কারণ আমি এক্স্যাক্টলি, কারণ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এখতিয়ার কেবল এবং কেবলমাত্র জনগণের। আমার অবস্থান এখানে খুব স্পষ্ট। সেটা কি জনগণ কি করে নিষিদ্ধ করবে? ধরেন জনগণ, আপনি ভোটে আসবেন, আপনি ভোটে দাঁড়াবেন, আপনি ভোটে প্রার্থিতা পাবেন না, আপনি রিজেক্টেড হচ্ছেন। এবং সেক্ষেত্রে এমনও ল আমাদের করা উচিত, ধরেন এমন অনেক পার্টি আছে খালেদ ভাই, যেটা দেখা যাচ্ছে যে কোনো মানে বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে তার ঠিক আছে, এবং কোনো পাচ্ছে না, সে কোনো একটা আসনও পাচ্ছে না, সেটা যদি এরকম পরপর 3 বার হয়, আপনি তখন সেই প্রার্থীকে বাতিল করে দেন। আমি সেই প্রার্থীকে তখনই দেখি না। উই নিড টু থিংক ইন দ্যাট ওয়ে। ওকে, ঠিক আছে, তাহলে এইটা একটা ছোট মানে এটা একটা লেজের প্রশ্ন। ধরেন আমি এর আগে যে দেশে ছিলাম, জার্মানিতে, যে ফ্যাসিস্টদের বা যদি আমি বলি অ্যাডলফ হিটলারের অনুসারী দলকে যে নিষিদ্ধ করা হয়েছে, বা ওইটাকে আপনি কিভাবে দেখেন? ওটা তো জনগণের উপরে ছাড়া হয় না, ওইটা একটা প্রশাসনিক বা আদালতের সিদ্ধান্ত দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ওইটা আপনি কিভাবে দেখেন? আপনি এই কথাটা বলবেন, সেটা খুবই কমন, এবং এই যুক্তিটাও নিয়ে আসা হচ্ছে। আমি আনকমন কথা করতে বলবো, বলেন। এটা জাহেদ ভাইও বলে। এখন আমি আমার একাডেমিক জায়গা থেকে কথা বলি। অ্যাডলফ হিটলার মানে ওনার যে গ্যালাটিন এবং ওনার যে ব্যাপারটা, সেটা কিন্তু উইদিন দ্য পিপলের মধ্যে লিমিটেড ইনটু না। এখানে 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ইট ওয়াজ এ রেশিয়াল মুভমেন্ট, জাতিগত মুভমেন্ট। আপনি একটা রেশিয়াল ডিলিং করেছেন, এবং এখানে বহু জাতি রাষ্ট্রের কিন্তু এটার সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। এটা উইদিন দ্য টেরিটরির মধ্যে কিন্তু সীমাবদ্ধ একটা বিষয় ছিল, তা না। আরেকটা বিষয়, আমি অ্যাজ এন একাডেমিক আমি এটা অস্বীকার করতে পারবো না, হিস্টোরিক্যাল টাইম এন্ড পিরিয়ডের কিন্তু একটা বিষয় আছে। যে সময়ে আপনি এই রেফারেন্সটা আমাকে দিচ্ছেন, সে সময়ে কি ডেমোক্রেসি ওইভাবে স্টাবলিশড? সে সময় কি আমরা ডেমোক্রেসিক এই ধরনের প্র্যাকটিসের মধ্যে গিয়েছি? আমরা তুলে দুইটা জিনিস পাইলাম। এক হচ্ছে যে এইটার মধ্যে কিছু মানে ফ্যাক্টর ডিটারমিনিং এই সিদ্ধান্ত আছে, তাই তো, যে ও যেহেতু হিটলারের দল যেহেতু রেশিয়াল কিলিং করছে, সেইটা একটা। দুই হচ্ছে টাইম একটা ফ্যাক্টর আছে, যে এই ফ্যাক্টরটার মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে ওই সময় ছিল না, তাই এখন করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে যে মানে হিটলারের দলটাকে নিষিদ্ধ করাটা ঠিক আছে, যেহেতু এই দুইটা ফ্যাক্টর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি এটা বলিনি, আমি যেটা বলেছি যে হিটলারের টাইম ফ্রেমে যেই ধরনের পলিটিক্যাল চর্চা করা হয়েছে, সেই পলিটিক্যাল চর্চাকে আপনি যেভাবে দেখবো, সেটা আমি 2026-এর টাইম ফ্রেমে একইভাবে দেখবো কিনা। তাহলে আমি একদম সহজ করে বলি, দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি কখনোই মনে করি না, যদিও ইভেন দো সেটা শরিয়া আইনেও আছে, আপনি বেত দিয়ে মারতেছেন, আপনি তো ওখানে বেত্রাঘাতের কথা তো বলা আছে শাস্তি হিসেবে, কিন্তু আমি একজন মানুষ হিসেবে 2026 সালে তো কাউকে বেত্রাঘাত করে মারা হোক, এটা তো আমি সমর্থন করতে পারি না। এখন ওই কনটেক্সটে টাইম পিরিয়ডে যদি সেটাকে নিয়ে কি করেন,
এটা ভেরি ডিফারেন্ট কেস। এটা কখনোই আমি মনে করি না এটা মার্চ এটা আসলে তুলনীয় না। আচ্ছা, ওকে, আমি এটা নিয়ে পরে করবো। মার্জিয়া মমতাজ এমপি, আপনার কাছে কি ব্যাখ্যা সন্তোষজনক মনে হচ্ছে যে তিনি সবসময় একই অবস্থানে থাকতেছেন যে রাজনৈতিক দলগুলিকে আসলে নিষিদ্ধ করা যায় না, ভোটে দিলে তারা যদি আসলে জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে, সেটাই আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে কথাটা। মানে আওয়ামী লীগকে আমরা এতটা ভয় কেন পাচ্ছি যে ওরা রাজনীতিতে আসলেই আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এরকম আমাদের মনে হচ্ছে কিনা আসলে? ওকে, আপনি যেহেতু ভয়ের মতন একটা খুব বেসিক ইমোশনকে সামনে নিয়ে আসছেন, আমি আসলে এখানে বলতে চাই ব্যাপারটা ভয় না। ওকে, ব্যাপারটা ঘেন্না, অনীহা। ওকে, এখানে যদি আপা যেই গ্রাউন্ডে কথা বলছেন, একাডেমিক্যালি এটা ঠিক হতে পারে, আই এম নট আ পলিটিক্যাল সায়েন্টিস্ট, কিন্তু আমরা যদি গ্রাউন্ডে আসি, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি এই ব্যাপারটাতে আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের শিথিলতা অবলম্বন করত, তাহলে আপনি দেখতেন যে মানুষ তাদেরকে কোনোদিন ক্ষমা করত না। কারণ এখানে রক্তের দাগগুলো এখনো দগদগে, এখানে ক্ষতগুলো এখনো জীবিত, তাই না? তো আমি আপনারা হয়তো, আমি একটু বলি ভাই, আপনারা হয়তো দেখেছেন আমি সংসদে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমার ঠিক ডান পাশে একজন শহীদের মা বসেন, এবং আজকে ওনার বক্তৃতা ছিল, বাজেট বক্তৃতা শেষে উনি শুরুতেই ওনার খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন, এবং বসার পরে বেশ প্রায় ঘন্টাখানেক লাগলো ওনার স্থির হতে। হ্যাঁ, এই ইমোশনকে সামনে রেখে আপনি যেটাকে বলছেন ভয়, আমি সেটাকে বলবো অনীহা, আমি সেটাকে বলবো ঘেন্না, আমি সেটাকে বলবো প্রতিশোধ স্পৃহা। এখন আমাদের দেশের মানুষের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, জেনারেল মাস পিপলের কথা বলছি, নট এনি পলিটিক্যাল এন্টিটি অনলি, যেই সময়টা ইভেন পুলিশও ছিল না, কথা ছিল, মানে আমরা যেটা ধারণা করেছিলাম, ইভেন আপনি জানবেন যে প্রবাসে একজন আওয়ামী লীগের একজন সমর্থক তিনি প্রকাশ্যেই বলেছেন যে এই সরকার নেমে গেলে আমাদেরকে কচুকাটা করে ফেলা হবে। সেই লেভেলের কচুকাটা হয় নাই, বরং উল্টা মানুষ গিয়ে মানুষকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। এই জায়গায় এসে আমি রাষ্ট্রীয়ভাবে সহনশীলতা নিয়ে কোনোই প্রশ্ন করতে চাই না, বরং আমি বলবো যে 24-এর এই সময়টাকে আমরা এত তাড়াতাড়ি যারা ভুলে যেতে চাই, তাদের কাছে দেশের ভ্যালু আসলে কি? খালি কি একটা ভূখণ্ড, মানুষ না? না, মাননীয় এমপি, আমি আপনার শব্দ থেকে ধার করে আপনাকে বলি, আপনি কেন তাকে ভোটে দিয়ে প্রত্যাখ্যাত হইতে দিতেছেন না, ভোটে দিয়ে তাকে ঘৃণিত হইতে দিতেছেন না, ভোটে দিয়ে আপনি তার প্রতিশোধ স্পৃহা করতেছেন না? এখন আমি ভোটে দিয়ে কেন ওকে আমি যাচাই করতেছি না? মানে এই জায়গায় আমার প্রতিশোধ স্পৃহা, ঘৃণা, অনীহা কোনটা আমাকে বাধা দিচ্ছে? আমি কি মনে করতেছি সবাই গিয়ে নৌকায় ভোট দিয়ে আসবে? না, কেন নৌকায় সবাই গিয়ে নৌকায় ঠিক আছে, তাহলে কেউ নৌকায় ভোট দিবে না, ও 0% ভোট পাবে। কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে? অ্যাবসলিউটলি। আমি মনে করি না যে রাজনৈতিকভাবে এটাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে। এটাকে মাথায় রেখে বিষয়টা হচ্ছে, এটা কিছুতেই এই ভয় না যে আসলে ওরা ভোট পেয়ে যাবে, বিষয়টা সেটা না। বিষয়টা, আপনি যদি এটার মূল কারণ জানতে চান, আপনাকে ইন্টারিম গভর্নমেন্টের কাউকে জিজ্ঞেস করতে হবে। আর আমি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলতে পারি আমার পার্টি কেন এটাকে সমর্থন করেছে। সেটা হচ্ছে এই তাদের এই কার্যক্রম, বিশেষ করে 17 বছরের গুম খুন এবং শেষ 1 মাসে তাদের কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম, এবং সবার শেষে তারা পালিয়ে যাওয়ার পরে তাদের যেসব জিনিস রিভিল হলো, সবকিছুর পরে একটা জাতির কখনোই, দেখেন, একাডেমিয়া আমাদেরকে স্বাধীনতা এনে দেয় নাই 24-এর। একাডেমিয়া আমাদেরকে বলে নাই এখন এটা করো, এটা জাস্টিফাইড, ইট ওয়াজ ডিসাইডেড বাই পিপল। এই জন্য আমি বলবো এখানে জনগণের অভিপ্রায় সবার উপরে। আপনি শিওর যে জনগণের অভিপ্রায় এইটাই কথাই, যে জনগণের অভিপ্রায়, মানুষ চেয়েছে, ইন্টারিম বাস্তবায়ন করেছেন। ইন্টারিম যখন বাস্তবায়ন করেছেন, তখন যদি মানুষ না চাইতো, আমরা তখন মুভমেন্ট দেখতাম, দেখি নাই। এটার চাইতে বড় প্রমাণ আমি কি ধরবো? না, ওই সময় দেখলাম যে দাবিটার কথা আপনি বলছেন, হ্যাঁ, যে জনগণ তো বেরই হতো, আমার সিদ্ধান্তকে যদি জনগণ পছন্দ নাই করে তাহলে জনগণ বের হবে। এটা যখন তিনি বলতেন, তখন তার পেটোয়া বাহিনী মানুষের ঘরে গিয়ে তুলে এনে রাষ্ট্রীয় বাহিনীর কাছে রেখে নির্যাতন করছে। অন্তর্বর্তী সরকারের সময় ইন্টারিমের সময়ের কেসের সাথে তো তুলনা করা যায়। তারপরেও না, মানুষকে কি কণ্ঠরোধ করা হয়েছে ইন্টারিমের সময়? ইন্টারিমের সময় তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগেও আওয়ামী লীগের কণ্ঠস্বর তো শোনার ক্ষেত্রে আমরা দেখি নাই যে ইন্টারিম বলতেছে যে আওয়ামী লীগ ইচ্ছা করলে কথা বলতে পারবে, বরং উল্টাটাই বলছে। ইন্টারিম বলা ছাড়া আওয়ামী লীগ নেমেছে।
আওয়ামী লীগ নেমেছে কিনা আমি জানি না, মার্জিয়া মমতাজ, আমি দেখতে পাই যে আমি দেখতে পাই আওয়ামী লীগ যদি 4 জনের মিছিল বা 4 জন আওয়ামী লীগের লোকজনকে খুঁজে খুঁজে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে, এটা আমি দেখেছি। এখন সেই মামলার মধ্যে কত সে মামলা, হ্যাঁ এটাও যেরকম সত্যি, সেরকম এক জায়গায় আওয়ামী লীগের কমিটিতে ছিলেন এরকম একজনকে আমাদের সাথে সংরক্ষিত মহিলা আসনে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ আপনাকে যদি এখন জামায়াতে ইসলামের মধ্যে অনেক আওয়ামী লীগের লোকজন জয়েন করেছে, তো এটাতে তো অসুবিধা নাই। কারণ যে পার্টি ক্ষমতায় থাকে, আমি ব্যাকগ্রাউন্ডে যেই থাকি, আমি যখন ক্ষমতায় চলে আসবো তখন তো এটা অসুবিধা নাই। আপনি এটা জানেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক জামাতে ইসলামীর বা ছাত্রলীগের মধ্যে অনেক ছাত্র শিবিরের লোকজন। আমি আপনার প্রশ্নটাতে ফেরত যাই, আমি যে দুটাতে নিষ্কৃত তুলনা করেছি, মানুষকে কথা বলতে না দিয়ে কই এখানে কোনো শব্দ নাই বলা, আর মানুষের যখন বাক স্বাধীনতা আছে তখন বলা যে হ্যাঁ কেউ প্রতিবাদ করেনি, দুইটা আলাদা, দুইটা দাবি আলাদা। ঠিক আছে, আপনি বলছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয়েছে আপনি আওয়ামী লীগের লোকজনকে যদি জিজ্ঞেস করেন, তারাও বলবে যে অন্তর্বর্তী সরকার সময়, এই সরকার সময় আমার বাক স্বাধীনতা ছিল না, সাংবাদিকদের পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে, খুনের মামলা দেওয়া হয়েছে, মানে যা নয় তা করা হয়েছে, তো একইভাবে তারা বলবে যে এখানে আমার বাক স্বাধীনতা ছিল না, আমার মনে হয়।